আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা শেষ করেছিলাম অন্তর্বর্তীকালীন মুনাফা পর্যন্ত। আর আজকে আমরা শুরু করবো কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা দিয়ে। যে গুরুত্বপূর্ণ সংজ্ঞাগুলো আমাদের প্রায় পরীক্ষার প্রশ্নের মধ্যে থাকে। তো আমরা একটু ছোট ছোট করে লিখে নিয়েছি যেন আপনাদেরকে এটার উপরে সহজভাবে যেন বলা যায় বা আপনারা যেন দেখলে পরবর্তীতে বুঝতে পারেন। তো আমরা প্রথমে চলে যাচ্ছি ডিক্রিদার। তো ডিক্রিদার বিষয়টা কি বা ডিক্রিদার কে? অর্থাৎ একদম সহজভাবে যদি জানতে চান তাহলে এটা হলো যে যাহার অনুকূলে ডিগ্রি দেওয়া হয়, অর্থাৎ যে ডিগ্রি পায় তাকে বলা হয় ডিক্রিদার। যার অনুকূলে ডিগ্রিটা দেওয়া হয় তাকেই বলে ডিক্রিদার। আদালত যার অনুকূলে ডিগ্রিটা দেয় তাকে বলা হয় ডিক্রিদার। তারপরে বিদেশি আদালত। বিদেশি আদালত কি? যে আদালত বাংলাদেশে অবস্থিত নয়, অথবা বাংলাদেশের বাইরে অবস্থিত, অথবা যে আদালতে বাংলাদেশের কোনো কর্তৃত্ব নেই, যেটা বাংলাদেশ স্থাপন করেনি, মানে কোনো না কোনোভাবে বাংলাদেশ এর সাথে সম্পৃক্ত নয়। তো এটা বিদেশি আদালত। আর বিদেশি রায় বিদেশি আদালতের বিদেশি রায় রায় বোঝাবে, মানে বিদেশি আদালতে যে রায়টা দেওয়া হয় সেটা বিদেশি রায়। আর সরকারি উকিল যে সরকার কর্তৃক নিযুক্ত উকিল। সরকার যে উকিলকে তার কাজ করার জন্য নিযুক্ত করেন তিনি হচ্ছেন সরকারি উকিল। আর বিচারক বা জজকে কিন্তু আমরা আদালতের ভাষায় বা আইনের ভাষায় কিন্তু দেওয়ানি কার্যবিধির আইনের ভাষায় কিন্তু আমরা তাদেরকে বলি আদালতের প্রিজাইডিং অফিসার। অনেক সময় আপনারা দেখবেন যে আপনাদের সম্মানের ক্ষেত্রে, তারপর আপনাদের বিভিন্ন নোটিশের ক্ষেত্রে দেখবেন যে ওখানে লেখা থাকে যে প্রিজাইডিং অফিসার, অর্থাৎ প্রিজাইডিং অফিসার মানে কিন্তু একজন বিচারক বা একজন জজ। হ্যাঁ, দেওয়ানি মামলায় প্রিজাইডিং অফিসার বিচারক বা জজ। আর রায় কি? রায় ডিক্রি বা আদেশের, যখন আদালত ডিক্রি বা আদেশ প্রদান করে তখন এটা প্রদান করার যে যুক্তিটা বা বিচারক যে বর্ণনাটা দেয় সেটা রায়। হ্যাঁ, ডিক্রি দেওয়ার পিছনে কিন্তু আদালতের একটা সংক্ষিপ্ত বিবরণ থাকে। তারপর আদেশ দেওয়ার পিছনে আদালতের একটা সংক্ষিপ্ত বিবরণ থাকে, একটা বিবরণ থাকে যেখানে কোন কোন কারণে ডিক্রিটা দেওয়া হয়েছে, কোন কোন কারণে আদেশটা দেওয়া হয়েছে, এইসব বিস্তারিত বিষয় কিন্তু ওই ওখানে লেখা থাকে। এই যার ফলে এটাকে আমরা রায় বলি। আর সাব্যস্ত দেনাদার অর্থাৎ এটাকে এক হিসেবে বলা হয় যে জাজমেন্ট ডেটর, অর্থাৎ সাব্যস্ত দেনাদার। অর্থাৎ প্রথমত আপনি শিখলেন যে ডিক্রিদার। হ্যাঁ, যে ডিক্রিদারকে, তো ডিক্রিদারের বিপরীতটা সাব্যস্ত দেনাদার, অর্থাৎ যার বিপক্ষে ডিক্রিটা দেওয়া হয় তাকে বলা হয় সাব্যস্ত দেনাদার বা জাজমেন্ট ডেটর। তো আপনারা এইভাবে করে মনে রাখবেন। আমি কিন্তু একেবারে সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি যেন আপনাদের সহজভাবে আপনারা মনে রাখতে পারেন যে এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই জিনিসগুলো যদি না জানেন তাহলে আপনাকে কোনো কারণে যদি আপনার রিটেন পরীক্ষা যদি ছোট্ট একটা 2 নাম্বার বা 1.5 নাম্বারের একটা প্রশ্ন দিয়ে দেয় তাহলে কিন্তু আপনাকে লিখতে হবে। আর অবশ্যই এই ধারাগুলোর ক্ষেত্রে আপনারা এই যে উপধারাগুলো আছে এগুলো কিন্তু আপনারা মোটামুটিভাবে জেনে রাখবেন। আর ওইটা লিখিত প্রশ্নের ক্ষেত্রে ধারাটা আপনার খুব বেশি করে না, কিন্তু আপনি যে আপনাকে লিখতে হবে, যে আপনি ভুল লিখতে পারবেন না। হ্যাঁ, এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। তবে এমসিকিউ এর ক্ষেত্রে কিন্তু ধারাটা খুব গুরুত্বপূর্ণ। এমসিকিউ পরীক্ষায় ধারাটার উপরে প্রশ্ন হবে। তারপর বৈধ প্রতিনিধি। বৈধ প্রতিনিধি কারা হয়? ধরেন বৈধ প্রতিনিধি সবসময় মাথায় রাখবেন যে একজন ব্যক্তি মৃত হলে তখন তার বৈধ প্রতিনিধির সৃষ্টি হয়। তাহলে সে বৈধ প্রতিনিধি কিভাবে আপনি শনাক্ত করবেন যে সে বৈধ প্রতিনিধি? এই বৈধ প্রতিনিধি শনাক্ত করতে গেলে আপনি দেখতে হবে যে মৃত ব্যক্তির তিনি প্রতিনিধিত্ব করছেন কিনা, মৃত ব্যক্তির সম্পত্তির দেখাশোনা করছেন কিনা, মৃত ব্যক্তির কোনো মোকদ্দমা করার মতো ক্ষমতা তার আছে কিনা, অথবা মৃত হয়ে যাওয়া ব্যক্তির সম্পত্তি তার উপর দায়িত্ব বর্তায় কিনা। এই জিনিসগুলো যখন আপনি খেয়াল করবেন, আপনি নজরে আনবেন, তখন দেখবেন যে আপনার মধ্যে আপনি বের করে ফেলতে পারবেন যে কে বৈধ প্রতিনিধি। আর বৈধ প্রতিনিধি হতে হলে অবশ্যই যিনি মৃত তার এই যে 4-5টা বিষয় এগুলো কিন্তু তার থাকতে হবে তার মধ্যে। তো ধরেন আমি আবারও বলি যে মৃত ব্যক্তির আইনগত প্রতিনিধিত্ব করে এমন ব্যক্তি, তারপর মৃত ব্যক্তির সম্পত্তির পরিচালনা করে এমন ব্যক্তি, তারপর মৃত ব্যক্তির
মোকদ্দমা পরিচালনা করতে পারে এমন ব্যক্তি, অথবা মৃত ব্যক্তির সম্পত্তি যার উপর বর্তায়, দায়িত্ব যার উপর বর্তায়, তিনি হচ্ছেন বৈধ প্রতিনিধি। তো এইভাবে করে আমাদেরকে মনে রাখতে হবে। তারপর হচ্ছে অস্থাবর সম্পত্তি। অস্থাবর সম্পত্তি হচ্ছে যে সম্পত্তি স্থানান্তর করা যায়। আমরা জানি স্থাবর সম্পত্তি স্থানান্তর করা যায় না, আর অস্থাবর সম্পত্তি কিন্তু স্থানান্তর করা যায়। তাহলে সম্পত্তি যেহেতু দুই রকমের, একটা হচ্ছে স্থাবর সম্পত্তি আর একটা হচ্ছে অস্থাবর সম্পত্তি। তাহলে অস্থাবর সম্পত্তি হচ্ছে আমাদের যে সম্পত্তিটা আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে পারি, সেটাকে বলা হয় অস্থাবর সম্পত্তি। তারপরে হচ্ছে উকিল। উকিল হচ্ছে অপর ব্যক্তির পক্ষে আদালতে যিনি যুক্তিতর্ক পেশ করেন, তিনি হচ্ছেন উকিল। যেটা কিনা আমরা যে আদালতে বিভিন্ন পক্ষ বিপক্ষ যায় আমাদের কাছে, চাইলে আমরা কি করি, তাদের পক্ষ হয়ে আদালতে তাদের যে তর্ক, তাদের যে যুক্তি, তাদের যে চাওয়া, তারা যে প্রতিকার চায়, সেগুলো আমরা আদালতের কাছে উপস্থাপন করি। এটাই হচ্ছে, আমরাই হচ্ছি উকিল। আর উকিলের সংজ্ঞাটা আপনারা এইভাবে মনে রাখবেন যে অপর ব্যক্তি বা অন্য কোনো ব্যক্তির পক্ষে আদালতে যে যুক্তিতর্ক পেশ করে তাকে উকিল বলে। তাহলে সহজভাবে শিখতে তো কোনো অসুবিধা নেই, আমরা সহজভাবেই শিখবো। আইনটা অনেক সহজ যদি আপনি ভালোভাবে শিখতে পারেন আর কৌশল করে জানতে পারেন। আর সরকারি কর্মচারী, সরকারি কর্মচারী হচ্ছে সরকারের কর্তব্য পালন করে এবং সরকারের সকল সুবিধাভোগী এবং বেতনভোগী। সহজভাবে যদি বলি যে সরকারি কর্মচারী কারা, সরকারি কর্মচারী হচ্ছে যারা সরকারের দায়িত্বটা পালন করে, মানে সরকার যখন যে কাজটা করতে হয় বা করা দরকার হয় তখন সেই কাজটা তারা করে। তারপর হচ্ছে আবার তারা এই কাজের বিনিময়ে তারা কি করে, সরকার থেকে সুবিধা ভোগ করে, যে আনুষঙ্গিক সুযোগ সুবিধা আছে সেগুলো ভোগ করে, পাশাপাশি তারা বেতনও ভোগ করে। তাহলে আমরা বলতেই পারি যে এরকম লোকগুলো হচ্ছে সরকারি কর্মচারী। আবার এখানে একটু মনে রাখবেন যে সরকারি কর্মচারী আমরা জানি যে দুই ধারা 2 আর 17-তে বলা আছে যে 8 ধরনের ব্যক্তি হচ্ছে সরকারি কর্মকর্তা। হ্যাঁ, এখান থেকে একটা ছোট একটা এমসিকিউ আসতে পারে যে সরকারি কর্মচারী আপনার কয় ধরনের সরকারি কর্মচারী, তখন আপনারা বলবেন যে 8 ধরনের ব্যক্তি হচ্ছে সরকারি কর্মচারী বা কর্মকর্তা। তো এইভাবে মোটামুটি আমরা সংজ্ঞাগুলো জেনে নিলাম সহজভাবেই। তো সহজভাবে জানলে আপনি সহজভাবে মনে রাখতে পারবেন, কিন্তু জটিলভাবে জানলে আপনি ওইটাকে সহজে মাথা থেকে বের করে নিয়ে আসতে পারবেন না, কারণ পরীক্ষার হলে আপনাদের মধ্যে অনেক চাপ থাকবে। আর পরীক্ষা মানেই তো ভয়। পরীক্ষা মানে হচ্ছে পরীক্ষার আগের দিন ঘুম না হওয়া, পরীক্ষা মানে হচ্ছে আপনি খেতে পারবেন না, আপনি বমি করে দিবেন, আপনার নানান অসুবিধা তৈরি হবে। কিন্তু এর মধ্যেও আপনাকে পরীক্ষা দিতে হবে, আপনাকে ভালো করতে হবে, আপনাকে পাশ করতে হবে। যদি আপনি একজন অ্যাডভোকেট হতে চান, কোর্ট অঙ্গনে যদি আপনি কাজ করতে চান, কোর্টে শুনানি করতে চান, হ্যাঁ, এগুলো যদি আপনার এই স্বপ্ন হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনাকে ভালো করে পড়তে হবে। এখন চলেন আমরা অন্য বিষয়ে চলে যাই। মোটামুটি আমরা এতক্ষণে সংজ্ঞা শেষ করে ফেললাম। এখন আমরা একটু গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে যাচ্ছি। আর এই যে আমি এখন যেগুলো নিয়ে কথা বলবো, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই শুধুমাত্র দেখেন আমার স্লাইডে দেখা যাচ্ছে যে দেওয়ানি প্রকৃতির মামলা ধারা 9, মানে এটা কিন্তু হচ্ছে বিষয় বস্তুগত এখতিয়ার। হ্যাঁ, তো দেওয়ানি প্রকৃতির যে মামলা, এই দেওয়ানি প্রকৃতির মামলা শুধুমাত্র ধারা 9 নিয়ে দীর্ঘ সময় ক্লাস করানো যায়, দীর্ঘ সময় এটাকে নিয়ে কথা বলা যায়। কিন্তু আমরা যেহেতু ক্লাসটা যেহেতু অনলাইনে দিব, তো সেক্ষেত্রে আমরা বেশি বড় করব না। প্রয়োজনে আমি আলাদা করে পরবর্তীতে শুধুমাত্র 9 ধারার উপর ক্লাস নিব। প্রয়োজনে আপনারা ওখান থেকে ক্লাসগুলা রিপিট দেখে নিয়ে আপনারা বুঝতে পারবেন। তো আমি এখানেই ঠিক ছোট্টভাবেই শেষ করে দিব, ছোট্ট করেই আলোচনা করব, যেন 20 মিনিটের মধ্যে আমি আলোচনাটা শেষ করতে পারি। তো দেখেন দেওয়ানি প্রকৃতির মামলা, তো আমরা দেওয়ানি কার্যবিধিতে দেওয়ানি প্রকৃতির মামলাটাই হচ্ছে আসল। যদি দেওয়ানি প্রকৃতির মামলা না হয় তাহলে কিন্তু সেটা আপনি দেওয়ানি আদালতে প্রতিকার চাইতে পারবেন না। এখন দেখেন এই দেওয়ানি প্রকৃতির মামলা কিনা সেটাও কিন্তু এই দেওয়ানি আদালতই নির্ধারণ করবে যে এই মামলার বিচার আমি করতে পারবো কি পারবো না। এটাই কিন্তু বলা আছে হচ্ছে ধারা 9। দেখেন ধারা 9 আরো কি আছে, যে সম্পত্তি এবং পদের অধিকার নিয়ে প্রতিদ্বন্দ্বিতা সম্পর্কিত মোকদ্দমা হলো দেওয়ানি মোকদ্দমা। এখন সহজভাবে আপনি মনে রাখেন যে সম্পত্তি সংক্রান্ত এবং পদ সংক্রান্ত বিষয় নিয়ে যদি কোনো বিরোধ দেখা দেয়, কোনো ধরনের যদি প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়, তাহলে সেক্ষেত্রে এটা হবে দেওয়ানি মোকদ্দমা। কিন্তু দেখেন এই যে এখানে আবার একটা কথা বল, মানে এই 9 ধারা একটা বিষয় আছে যে সকল মানে দেওয়ানি প্রকৃতির মোকদ্দমার বিচার করবে কি করবে না সেটা কে নির্ধারণ করবে, সেটা কিন্তু দেওয়ানি আদালতে নির্ধারণ করবে যে তিনি উক্ত মামলার বিচার করবে কি করবে না। হ্যাঁ, তো এই জন্য আপনাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে
যে দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা হতে হলে মামলাটি অবশ্যই দেওয়ানি প্রকৃতির হতে হবে এবং মামলাটি গ্রহণের এখতিয়ার আইন দ্বারা বারিত হবে না। এই জিনিসগুলা শুধুমাত্র আপনাদেরকে ৯ ধারায় খুব গুরুত্বপূর্ণ বিষয়, এই জিনিসগুলো আপনাদেরকে রাখতে হবে মাথায় যেন। তারপরে আমি ৯ ধারা আরো কিছু কথা বলি যে কোনো ব্যক্তি কোনো ব্যক্তি যদি তার কিছু না বললে আবার আপনারা পরিষ্কার হতে পারবেন না, যে কোনো ব্যক্তি যখন পদের অধিকার নিয়ে, আমরা তো সম্পত্তি জানি যে সম্পত্তি স্থাবর এবং অস্থাবর। সম্পত্তি যখন বলা হবে তখন সম্পত্তির মধ্যে কিন্তু থাকবে স্থাবর এবং অস্থাবর সম্পত্তি, দুইটার বিষয়ই থাকবে। আর যদি কখনো স্থাবর সম্পত্তি বলা হয় তখন তো স্থাবর আলাদা করে বলেই দিয়েছে, আবার অস্থাবর বললে তো অস্থাবর বলেই দিয়েছে। তো আপনারা এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন যে সম্পত্তি যখন হবে সম্পত্তির মধ্যে অবশ্যই স্থাবর এবং অস্থাবর সম্পত্তি উভয়ই থাকবে। আর পদের অধিকার, এখন দেখেন একজন হুজুর, একটা মসজিদের ইমাম, কোনো কারণে উনি এই, ওনাকে কোনো এক মাসে বেতন দেওয়া হয়নি অথবা ওনাকে চাকরিচ্যুত করা হয়েছে। হ্যাঁ, ওনাকে ওই মসজিদ থেকে ওনাকে ছাঁটাই মানে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো এখন এসে দেখেন যে এটা যেহেতু ধর্মীয় প্রকৃতির, মানে ব্যাপারটা হচ্ছে যেহেতু ধর্মীয় ভাবে তাকে রাখা হয়েছে নামাজ পড়ানোর জন্য বা অন্যান্য যে ইসলামিক কর্মকাণ্ড আছে সামাজিক ভাবে সেগুলো সে পরিচালনা করবে, হ্যাঁ, এই জন্য কিন্তু রাখা হয়। এখন দেখেন তাকে কি করা হলো, তাকে কোনো কারণে তাকে পদচ্যুত করা হলো। এখন দেখেন তিনি প্রতিকার পাবেন কিনা। এই যে দেখছেন এখানে এই এখানে সে প্রতিকার পাবে কিনা, এখানে কিন্তু সে প্রতিকার পাবে। কারণ তাকে কিন্তু তার পদ সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু আপনার কি করা হয়েছে, অপসারণ করা হয়েছে। এখন তিনি যদি চান তাহলে কিন্তু তিনি এই বিষয়টা নিয়ে কিন্তু দেওয়ানি আদালতে মামলা দায়ের করতে পারবেন। এখন দেখেন এখানে আরেকটা উদাহরণ দিই, যে কোনো একটা হুজুর বা মুফতি বা মাওলানাকে যদি কোনো একটা প্রতিষ্ঠান থেকে যদি তাকে আপনার কোনো খেতাব দেওয়া হয়, হ্যাঁ, কোনো সম্মাননা দেওয়া হয়, ওই সম্মাননা যদি কেড়ে নেওয়া হয় বা ওই সম্ভাবনা যদি তার কাছ থেকে তার উপাধি থেকে যদি সরিয়ে নেওয়া হয় তাহলে সেটার জন্য কিন্তু আমরা মামলা দায়ের করতে পারবে না। ঠিক আছে? যদি সে ওইরকম কোনো বিষয় ধরেন যে সম্ভাবনাটা তাকে দেওয়া হয়েছে সেই সম্ভাবনা নেওয়ার ক্ষেত্রে বা পাওয়ার ক্ষেত্রে যে শর্ত ছিল সেই শর্ত ভঙ্গ যদি করে, তাহলে সেই ক্ষেত্রে যদি ওই প্রতিষ্ঠান তার সম্ভাবনাটা কেড়ে নেয় তাহলে কিন্তু এইসব বিষয়ে কিন্তু আমরা এসে আপনি মামলা করতে পারবেন না। কিন্তু আবার দেখেন যে ধর্মীয় যে রীতিনীতি আছে, অনেক সময় বিভিন্ন ধর্মের কিছু রীতি আছে, নীতি আছে, হ্যাঁ, ওইসব রীতিনীতির উপর কিন্তু আপনি মামলা করতে পারবেন না। তো কখন মামলা করা যাবে, কখন মামলা করা যাবে না, বিশেষ করে পদের অধিকার নিয়ে, এটা নিয়ে একটা জটিলতা থাকে, অনেকে বোঝেন না। তবে আপনি সবসময় মাথা রাখবেন, পদের অধিকার নিয়ে যখনই আপনি ক্ষতিগ্রস্ত হবেন, যখনই আপনি ক্ষতিগ্রস্ত হবেন, যখনই আপনাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করবে অথবা আপনাকে পদ সংক্রান্ত কোনো ক্ষতিগ্রস্ত যদি আপনি হন, তাহলে সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, দেওয়ানি প্রকৃতির দেওয়ানিতে দেওয়ানি আদালতে আপনি দেওয়ানি প্রকৃতির মামলা হিসেবে সেটা আপনি করতে পারবেন, মোকদ্দমা করতে পারবেন। তো এই জিনিসগুলো একটু আপনারা মাথায় রাখবেন যে কখন করা যাবে পদের অধিকার নিয়ে মামলা, কখন করা যাবে না। হ্যাঁ, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে যে আপনার, আমরা জানি যে ধারা ১০ এবং ধারা ১১, হ্যাঁ, ধারা ১০ হচ্ছে রেস সাবজুডিস আর ধারা ১১তে হচ্ছে রেস জুডিকাটা। তো এই দুইটা কিন্তু আদালতের জন্য মানাটা কিন্তু বাধ্যতামূলক। অর্থাৎ যখন ১০ এবং ১১ ধারায়, মানে দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা গ্রহণ করার ক্ষেত্রে কিন্তু আদালতকে ১০ এবং ১১ ধারাটা আপনার বিবেচনায় রাখতে হবে। কারণ কি, যখন আপনার এই রেস জুডিকাটা ধারা ১১তে, যখন রেস জুডিকাটাতে আমরা জানি যে আপনার কোনো বিষয়ে যদি একবার আদালত কোনো সিদ্ধান্ত প্রদান করে তাহলে উক্ত বিষয়ে নতুন করে আবার সিদ্ধান্ত প্রদান করা যাবে না বা ওই বিষয়ে আর মামলা করা যাবে না। এটা হচ্ছে ১১ ধারার বিষয়। আর ১০ ধারার বিষয় হচ্ছে যে একই বিষয় নিয়ে দুইটা আদালতে মামলা চলতে পারে না। ঠিক আছে? তো দেখেন, তো এইসব ক্ষেত্রে কিন্তু যখন আদালতে কোনো একটা মামলা করতে আসে তখন কিন্তু এই জিনিসগুলো বিবেচনায় রাখতে হবে আদালতকে, যে সিপিসি এর ১০ এবং ১১ ধারায় বর্ণিত ক্ষেত্র ব্যতীত সকল প্রকার মোকদ্দমা দেওয়ানি আদালত বিচার করতে পারবেন। তাহলে মোটামুটি আমরা আপনার দেওয়ানি প্রকৃতির মামলা ধারা ৯ আমরা এটা শেষ করে ফেললাম। আর আপনারা সহজভাবে যদি একটু মনে রাখতে চান, আমি পাশে একটু লিখে দিয়েছি পিপিটি। পিপিটি মানে হচ্ছে প্রপার্টি, আর পরবর্তী পি হচ্ছে পোস্ট, আর টি হচ্ছে টাইটেল। সাধারণত আমরা সম্পত্তি, পদ এবং সত্ত্ব এইসব বিষয়ে যে মোকদ্দমাটা দায়ের করি সেগুলো হচ্ছে আপনার দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা। তো আপনারা এইভাবে করে সংক্ষিপ্ত করে মনে রাখতে পারেন। এখন আমরা চলে যাব হচ্ছে দেওয়ানি আদালতের এখতিয়ার, প্রকারভেদ, তারপর হচ্ছে দেওয়ানি আদালতের এখতিয়ার সম্পর্কিত যত রকমের বিষয় আছে সেগুলো আমরা জানবো। তারপর হচ্ছে দেওয়ানি আদালতের প্রকারভেদ। তো দেওয়ানি আদালতের প্রকারভেদটা জানি, প্রথমত আমরা জানি যে দেওয়ানি আদালতের প্রকারভেদটা চলে আসছে সিভিল কোড অ্যাক্ট ১৮৮৭ এর ৩ ধারা অনুযায়ী ৫ প্রকার দেওয়ানি আদালত আছে।
আবারও বলছি, আপনারা মাথায় মাথায় রাখবেন যে দেওয়ানি আদালত হচ্ছে 5 প্রকারের। সেটা কোথায় বলা আছে? সেটা বলা আছে সিভিল কোড অ্যাক্ট 1887 এর 3 ধারায়। সেখানে 5 ধরনের আদালত কি কি? এক নম্বর হচ্ছে জেলা জজের আদালত, অর্থাৎ যিনি একটা জেলা জজের প্রধান। হ্যাঁ, এখানে আরেকটু বলে দিই যে এই জেলা জজ যখন তিনি দায়রাতে বসেন তখন কিন্তু আবার তিনি ফৌজদারি আদালতের প্রধান। তো আপনারা এইভাবে করে মাথায় রাখবেন যে এই জেলা জজই একসময় মানে যখন তিনি ফৌজদারি মামলা পরিচালনা করেন তখন হয়ে যায় দায়রা দায়রা আদালত, দায়রা জজ। আবার যখন তিনি শুধুমাত্র দেওয়ানি মোকদ্দমার বিষয়ে নিষ্পত্তি করেন তখন তিনি হয়ে যান জেলা জজ। হ্যাঁ, তো আমরা এইভাবে করে একটু মাথায় রাখবো যে কখন দায়রা জজ হন, কখন তিনি জেলা জজ হন। জেলা জজ মানে হচ্ছে দেওয়ানি আদালতের জেলা জজের মানে জেলায় প্রধান তিনি, আর দায়রা হচ্ছেন তিনি আহ, ফৌজদারি মামলায়, হ্যাঁ, দায়রা আদালতের প্রধান। একই ব্যক্তি, একই ব্যক্তি কি করেন তিনি একই জেলায় দুইটা আদালতকে তিনি প্রধান। তো এই জন্য আমাদেরকে মাথায় রাখতে যেন সুবিধা হয়, এই জন্য আমি এখানে একটু বলে দিলাম। প্রথমত দেখেন আমরা আদালত যেহেতু 5 ধরনের পাই, এখন হচ্ছে 1 নম্বর হচ্ছে জেলা জজের আদালত, 2 নম্বর হচ্ছে অতিরিক্ত জেলা জজের আদালত, 3 নম্বর হচ্ছে যুগ্ম জেলা জজের আদালত, তারপর হচ্ছে সিনিয়র সহকারী জজের আদালত এবং সহকারী জজের আদালত। এই 5 শ্রেণীর আদালত কিন্তু আপনার দেওয়ানি আদালতে থাকে। তো এখন দেখেন এই 5 শ্রেণীর আদালতের কিন্তু আবার আপনার এই মোকদ্দমা গ্রহণ করার ক্ষেত্রে কিন্তু তাদের সবারই কিন্তু আতি এখতিয়ার নাই, অর্থাৎ সবাই কিন্তু মোকদ্দমা গ্রহণ করতে পারে না। হ্যাঁ, মামলা গ্রহণ করতে পারে না। কারা মামলা গ্রহণ করতে পারে? এখানে দেখেন, এখন তো শুধু গ্রহণ করতে পারে হচ্ছে যুগ্ম জেলাজজ থেকে শুরু করে সিনিয়র এবং সহকারী, এই 3 শ্রেণীর জজে কি করতে পারে? মামলার গ্রহণ করতে পারেন, অর্থাৎ তারা হচ্ছে আদি এখতিয়ার সম্পন্ন আদালত। তারা যে কোনো বিষয়ে তাদের শুধু এখতিয়ারটা মাথায় রাখতে হয়। তারা মানে সহকারী জজের আদালতের এখতিয়ার হচ্ছে আপনার 15 লক্ষ টাকা পর্যন্ত। আর তারপর হচ্ছে সিনিয়র সহকারী জজের আদালতের এখতিয়ার হচ্ছে আর্থিক এখতিয়ার যেটা, সেটা হচ্ছে 25 লক্ষ পর্যন্ত। আর 25 লক্ষ 1 টাকা থেকে অসীম হচ্ছে যুগ্ম জেলা জজের আদালত। আর অতিরিক্ত জেলা জজের আদালতের কোনোই এখতিয়ার নেই, আর্থিক এখতিয়ার নেই। তারপর হচ্ছে আর জেলা জজের আদালতের আর্থিক এখতিয়ার আছে, কিন্তু তিনি সচরাচর সবগুলা প্রয়োগ করেন না। যেমন কিছু নির্দিষ্ট কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো নিয়ে, যেমন প্রবেটের মামলা, তারপর হচ্ছে আরো কিছু মামলা আছে যেগুলো তিনি শুধুমাত্র ট্রেডমার্কসের তারপর হচ্ছে কপিরাইটের মামলা, এইসব মামলাগুলো জেলা জজ পরিচালনা করেন। তো এই ক্ষেত্রে এসে তিনি সচরাচর কিন্তু আপনার তার যে এখতিয়ারটা সেটা প্রয়োগ করেন না। আর অতিরিক্ত জেলা জজ সবসময় হচ্ছে জেলা জজ আদালত যিনি মামলাগুলা যখন তাকে দেন তখন তিনি সেগুলা পরিচালনা করতে পারেন, কিন্তু তিনি কিন্তু সরাসরি কোনো মামলা গ্রহণ করতে পারেন না। তো এই জিনিসটা আমরা এখানে মোটামুটি শেষ করে দিলাম। তারপর দেওয়ানি আদালতের এখতিয়ার তো আমরা প্রথমে মানে আদালত জেনে নিলাম। তারপর হচ্ছে এখন আদালতের এখতিয়ার আমরা আলোচনা অলরেডি করে ফেলেছি। আরো আরো একটু আলোচনা করি যে বিষয়গত এখতিয়ার, সেটা অলরেডি আমরা আলোচনা করেছি ধারা 9। আর আদি এখতিয়ার সেটাও আলোচনা করে ফেলেছি। আঞ্চলিক এখতিয়ার হচ্ছে আমরা 16 থেকে 20 আলোচনা করব। আর আর্থিক এখতিয়ার, দেওয়ানি কার্যবিধিতে আর্থিক এখতিয়ারের কথা কিন্তু শুধুমাত্র 6 এবং 15 ধারায় বলা আছে। আর আপিল এখতিয়ার সেটা আমরা যখন আপিল পড়তে যাই তখন পড়ব। তারপর দেখেন আমরা আজকে মোটামুটি 20 মিনিটের মধ্যে শেষ করব, অলরেডি 18 মিনিট হয়ে গেছে। মামলা দায়েরের স্থান, আমরা যদি ওই যে বিষয় আপনার আঞ্চলিক এখতিয়ার, এই আঞ্চলিক এখতিয়ারটা আজকে আমরা মোটামুটি শেষ করে দেওয়ার চেষ্টা করব। দেখেন, সিপিসিআর 15 ধারা অনুযায়ী বিচার করার এখতিয়ার সম্পন্ন সর্বনিম্ন আদালতে মোকদ্দমা দায়ের করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার মামলা করার স্থান, অর্থাৎ আপনি মামলাটা কোথায় করবেন এটাও কিন্তু আপনার এই আর্থিক এখতিয়ারের মধ্যেই যায়, যে 15 ধারা অনুযায়ী বিচার করার এখতিয়ার সম্পন্ন সর্বনিম্ন আদালতে মোকদ্দমা দায়ের করতে হবে। এই যে আদালতের যে নির্দিষ্ট আর্থিক সীমা দেওয়া আছে, চাইলে কিন্তু সে কি করতে পারবে না, ওই আহ, আর্থিক সীমাটাকে সে কিন্তু মানে ইয়া করে বেশি, তার যে সীমা আছে সেই সীমার বেশি কিন্তু সে মোকদ্দমা গ্রহণ করতে পারবে না। হ্যাঁ, তো এই জিনিসটা আপনার মাথায় রাখবেন। তার যতটুকু নির্ধারণ করা দেওয়া আছে সেই নির্ধারণের বাইরে বা বেশি অর্থ বা মূল্যমানের মোকদ্দমা কিন্তু তিনি গ্রহণ করতে পারবেন না, বিচার করতে পারবেন না। এই হচ্ছে অনুধারার বিষয়। আর আবার 6 ধারার বিষয় হচ্ছে যে দেখেন, 6 ধারার বিষয় হচ্ছে যে আহ, যখন একটা মামলা আপনার আদালতে করা হয় তখন আদালতকে দেখতে হয় যে তিনি মামলাটা মানে কত টাকা মূল্যমানের করছেন আর কত টাকার মূল্যমানের বিষয়বস্তু তার এই মামলার মধ্যে আছে।
তো তিনি যে মামলাটা পরিচালনা করবেন অবশ্যই তার এখতিয়ারের মধ্যে আছে কিনা সেগুলো তিনি বিবেচনায় রাখবেন, কারণ এখতিয়ার বহির্ভূত মামলা কিন্তু তিনি পরিচালনা করতে পারবেন না। হ্যাঁ, তো এই ক্ষেত্রে এসে আমরা শিখে নিলাম যে মামলা দায়েরের স্থান। তারপর ধারা 16তে হচ্ছে মোকদ্দমার বিষয়বস্তু যে আদালতের আঞ্চলিক সীমানার মধ্যে অবস্থিত সেই আদালতে মোকদ্দমা দায়ের করতে হবে। হুম, দেখেন, আপনি কুমিল্লা জজ কোর্টের অধীনে আপনার একটা সম্পত্তি আছে। হ্যাঁ, এখন আপনি কিন্তু আপনার যেই অঞ্চল, ওই অঞ্চলের আদালতে কিন্তু আপনাকে মামলা করতে হবে। আপনি কিন্তু চাইলে অন্য কোনো অঞ্চলের আদালতে মামলা দায়ের করতে পারবেন না। এটা হচ্ছে ধারা 16-র কথা। আর ধারা 17-র কথা হচ্ছে যে ভিন্ন ভিন্ন আদালতে যখন কোনো একটা সম্পত্তি ভিন্ন ভিন্ন আদালতের এখতিয়ারের মধ্যে পড়ে যাবে, তখন আপনি যে কোনো একটা আদালতের মধ্যে মামলা করতে পারবেন। হ্যাঁ, ধরেন আপনার এমন একটা সম্পত্তি, যে সম্পত্তিটা আপনি, যেহেতু কুমিল্লার ঢাকা পাশাপাশি জেলা, তো কুমিল্লায় কিছু পড়ে গেছে, আপনার কিছু পড়ে গেছে হচ্ছে নারায়ণগঞ্জ জেলায়। তো নারায়ণগঞ্জের জেলায় অর্ধেকটা সম্পত্তি যদি হয় আর বাকি অর্ধেকটা যদি কুমিল্লা জেলার অন্তর্ভুক্ত হয়, তখন সেক্ষেত্রে আপনি কোথায় মামলা করবেন? তাহলে এখানে হচ্ছে আপনি যে কোনো জেলা, মানে যে কোনো অঞ্চলের যে কোনো একটা আদালতে আপনি মামলাটা করতে পারবেন। অর্থাৎ নারায়ণগঞ্জ জেলা কোর্টেও আপনি মামলা করতে পারবেন, আবার কুমিল্লা জেলা কোর্টেও আপনি মামলা করতে পারবেন। তাহলে মোটামুটি 17 ধারা বিষয় আমরা বুঝে গেলাম। 18 ধারা হচ্ছে যখন আদালতের সীমানা অনিশ্চিত। তো ধরেন এই সংক্রান্ত বিষয়টা বেশিরভাগ হচ্ছে নদী, বা আপনার অনেক সময় দেখা গেল যে ভেঙে যায় অঞ্চল, হ্যাঁ, নদী নালা এইসব বিষয়ে, হ্যাঁ, এই সীমানা অনিশ্চিত বিষয়টা চলে আসে। হ্যাঁ, তো এখানে এসে আপনি এবার মনে রাখতে পারেন, যখনই আপনি আপনার কোন আদালতে ওই সীমানাটা বা ওই মৌজাটা কোন আদালতের মধ্যে আছে সেটা যদি আপনার অনিশ্চিত থাকে, তাহলে আপনি যে কোনো একটা আদালতেই মামলা করতে পারবেন। এটা হচ্ছে 18 ধারার বিষয়বস্তু কথা। কিন্তু আপনার 17 এবং 18 ধারার ক্ষেত্রে কিন্তু আপনার একটু মাথায় রাখতে হবে যে এরকম যে বিরোধী সম্পত্তি যদি ভিন্ন ভিন্ন আদালতের এখতিয়ারে অবস্থিত হয়, কিন্তু আদালতের আঞ্চলিক এখতিয়ার যদি নিশ্চিত যদি হয়, তাহলে কিন্তু 17 ধারা প্রযোজ্য হবে। আর কিন্তু যদি শুধুমাত্র নিশ্চিত না হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার 18 ধারা প্রযোজ্য হবে। এই এই 17 এবং 18 ধারার মধ্যে কিন্তু আপনাদেরকে এই জিনিসটা রাখতে হবে মাথায়, যে 17 ধারায় কিন্তু দুইটা আদালতের মধ্যে কিন্তু সেই সম্পত্তিটা থাকবে, এটা কিন্তু নিশ্চিত যে দুইটা আদালতের এখতিয়ারের মধ্যে সম্পত্তিটা পড়ছে, সে যে কোনো একটা আদালতে মামলা করলেই হচ্ছে। আর 18 ধারা কিন্তু একেবারে অনিশ্চিত, মানে তিনি কোথায় মামলাটা করবেন তাহলে সেটা কিন্তু তার আর নির্দিষ্ট নাই, তার কিন্তু আর 2 নাই বা 3 নাই, তিনি কোথায় করবেন সেটাতে যখন তারা অনিশ্চিত, তাইলে তিনি যে কোনো আদালতে মামলাটা করতে পারবেন। আর ধারা 19 হচ্ছে যে কোনো ব্যক্তি কোনো অস্থাবর সম্পত্তি, কোনো অস্থাবর সম্পত্তি এক আদালতের এখতিয়ারের স্থানীয় সীমারেখার মধ্যে ক্ষতিসাধন করা হলে এবং বিবাদী অপর আদালতের এখতিয়ারে স্থানীয় কাজ করলে বা বসবাস করলে, তাহলে বাদী যে কোনো জায়গায় মামলা করতে পারবে। এখানে প্রায়োরিটি দেওয়া হয়েছে হচ্ছে বিবাদীকে, মানে বিবাদী, হ্যাঁ, বিবাদী যেখানেই বসবাস করবে বা যেখানে ক্ষতি হয়েছে, বাদী সেখানে মামলাটা করতে পারবে। আমি আশা করি যেটা বুঝতে পারছেন। একেবারে সহজভাবে বলছি যে 19 ধারার বিষয়টা হচ্ছে আপনি, আমি একজন বাদী, আমাকে কেউ একটা বিষয়ে বা কোনো একটা অস্থাবর সম্পত্তি বিষয়ে, বা ধরেন আমি কোনো একটা ব্যবসা পরিচালনা করি, তো ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে আমি এমন একটা কাজ করছি যে আমার ব্যবসাটা চলাকালীন সময়ে অন্য কোনো ব্যক্তি আমাকে ওই ব্যবসাটাতে কিছু ক্ষতি করছে। এখন ক্ষতি যে করছে, এখন সে কে? এখন তাকে চিনলাম, মনে করেন সে করিম। এখন করিম আমাকে ক্ষতিটা কোথায় করছে? ক্ষতিটা যদি ঢাকায় করে থাকে তাহলে আমি ঢাকার যে কোনো কোর্টে মামলা করতে পারবো। এখন করিম যদি চট্টগ্রামে বসবাস করে তাহলে আমি চট্টগ্রামেও মামলা করতে পারবো। ঠিক আছে? তাহলে এইভাবে করে মাথায় রাখবেন যে যে ব্যক্তি ক্ষতিটা করছে সেই ব্যক্তি যেখানেই তার সুবিধাজনক ব্যবসা করবে বা সে যেখানেই লাভ মানে থাকবে, অথবা সে যেখানেই আপনার কিনা ক্ষতিটা হবে, সেই জায়গায় বাদী মামলা করতে পারবে। আর আমরা মোটামুটি 19 দ্বারা শিখে ফেললাম। তারপরে হচ্ছে 21 হচ্ছে অন্যান্য মামলা। তো অনেক বড় হয়ে গেল ক্লাসটা, আজকে এখানে রাখতে হচ্ছে। আমরা আবার পরবর্তী ক্লাসে আপনার ধারা 19 থেকে আবার আলোচনা করব ইনশাল্লাহ। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।